আমার বলতে দেন না ভাই। আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, আপনাদের তিনজন প্রতিনিধি আমার সাথে প্রোগ্রামের পর আমার সাথে এসে বসে কথা বলেন, কোনো অসুবিধা নাই। এটা ভালো ছেলে, অস্ত্র জমা দিচ্ছে কিন্তু ট্রেনিংটা ভালো নাই, এটা প্রমাণ করে দিয়েছ। কার কলিজা সিরবা কি এই খেলে কি দেখা যাচ্ছে না সে আওয়ামী লীগের আমলে কোনো সুযোগ সুবিধা নিতে পারছে না। তখন কি করলো, বিভিন্ন জায়গায় বক্তব্যতে বলা শুরু করে দিল বাংলাদেশের মধ্যে 26 লক্ষ ভারতীয় চাকরি করে, আমাদের দেশের তরুণরা চাকরি পাচ্ছে না। তারা এত ভালো রেজাল্ট করার পরেও তারা চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তরুণদের মনে একটি প্রপাগান্ডা ছড়িয়ে দিল, তাদেরকে ব্রেন ওয়াশ করে ফেললো। তখন তরুণরা সরকারে গিয়ে পাল্টে গিয়ে বিএনপির সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছেন তাদের একজন বলে চিহ্নিত করেন এই আসিফ নজরুলকে। কাজেই আসিফ নজরুলের মতো ভয়াবহ বিপদে উপদেষ্টাদের আরো অনেকে আছেন, কারণ যারা আর কখনোই তাদের পুরনো জীবনে ফিরে যেতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসিফ নজরুল এবার পালিয়ে গেলেন। হ্যাঁ, আপনারা সত্যি ভিডিওটা দেখবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আসিফ নজরুলকে নিয়ে নতুন একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই বিতর্ক শেষ কোথায়, চলেন আমরা ভিডিওর বিশেষ অংশটুকু থেকে দেখে আসি। আশা করছি যারা এই ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। কেন তিনি বাটপাড়ের লিস্টে 1 নম্বরে থাকবেন, তার প্রথম কারণ হচ্ছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তিনি বাংলাদেশে শেখ মুজিবকে নিয়ে আবেগঘন বক্তব্য দিয়ে টকশোতে কান্নাকাটি শুরু করে দিত। তার পরবর্তী সময় যখন দেখলো সেটাও খাচ্ছে না, সে আওয়ামী লীগের আমলে কোনো সুযোগ সুবিধা নিতে পারছে না, তখন কি করলো, বিভিন্ন জায়গায় বক্তব্যতে বলা শুরু করে দিল বাংলাদেশের মধ্যে 26 লক্ষ ভারতীয় চাকরি করে, আমাদের দেশের তরুণরা চাকরি পাচ্ছে না। তারা এত ভালো রেজাল্ট করার পরেও তারা চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তরুণদের মনে একটি প্রপাগান্ডা ছড়িয়ে দিল, তাদেরকে ব্রেন ওয়াশ করে ফেললো। তখন তরুণরা চিন্তা করলো, আমরা এই বাংলাদেশে থেকে লাভ কি, এত পড়ালেখা করে লাভ কি, বাইরের দেশের লোকেরা এসে বাংলাদেশে চাকরি করছে, টাকা উপার্জন করছে, আর আমরা এত পড়ালেখা করেও এত ভালো রেজাল্ট করেও আমরা চাকরি পাচ্ছি না। তখন তারা কি করলো, একটা কোটা আন্দোলন করার প্ল্যানিং করলো। দেখেন, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে সরকারের বিরুদ্ধে সকল ছাত্রদেরকে লেলিয়ে দিল। তারপরে কি করলো, তারপরে বলা শুরু করলো বিভিন্ন জায়গার মধ্যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, বাংলাদেশের সকল কিছু ইন্ডিয়া নিয়ে নিচ্ছে। কত ধরনের যে প্রপাগান্ডা ছড়িয়েছে এই আসিফ নজরুল, এবং বিভিন্ন সময় তার পেজ থেকে বলতো, আমি যদি কখনো সরকারের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পাই, কখনো যদি মন্ত্রী হতে পারি, মন উজাড় করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করব। তার মানে সে আগে থেকে এই জিনিসটা স্বপ্ন দেখতো যে আমি একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হব, এই ছাত্রদেরকে ব্রেন ওয়াশ করে একটি আন্দোলন সংগঠিত করে শেখ হাসিনা সরকারের পতন ঘটাবো, তার পরবর্তী সময় আমি দেশের একটি গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পাবো, হয়তোবা মন্ত্রীও হতে পারি। সে প্ল্যানটা তার মাথায় আগে থেকেই ছিল, কারণ আমেরিকার এজেন্ডা সে বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে। যে প্ল্যান ছিল সে প্ল্যান মোতাবেক কোটা আন্দোলন হলো, সেটা আস্তে আস্তে 2024 সালের পর থেকে আরো বেশি জোরালো হলো। তারপরে তো 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়ে যায়। তার পরবর্তী সময় ডক্টর ইউনূস হয়ে গেল প্রধান উপদেষ্টা, এই আসিফ নজরুল হয়ে গেল আইন উপদেষ্টা। তারপরে সে কি করলো, বাংলাদেশে তারপরে এই যে 26 লক্ষ ভারতীয় চাকরি করে তার কোনো প্রমাণ দেখাতে পারলো না, এবং শেখ মুজিবকে নিয়ে সে যে আবেগঘন বক্তব্য দিত সেটাও বলা বন্ধ হয়ে গিয়েছে। এখন তার বিপরীতে বলা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, তার কাউন্টডাউনও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাকে গণধোলাই দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ পাগল হয়ে গিয়েছে, সুযোগ পাচ্ছে না। অনেক জায়গায় সুযোগ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু গণধোলাই দিতে পারেনি। কিছুদিন আগে বিমান দুর্ঘটনায় যে একটি স্কুলের অনেক ছাত্র মারা গিয়েছে, সেখানে অবরুদ্ধ করে রেখেছিল। এখন আবার গতকালকে গাইবান্ধায় একটা অডিটোরিয়ামে সে বক্তব্য দিচ্ছিল আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগ নাকি দেশ বিক্রি করে ক্ষমতায় থেকেছিল। এই বক্তব্য শেষ করে যখন সে চলে যাওয়ার অবস্থা হয়েছে, তখন কিন্তু অডিটোরিয়ামের লোকজন খেপে উঠেছে এবং ভুয়া বলে এই আসিফ নজরুলকে জোতা নিক্ষেপ শুরু করে দিয়েছে, এবং গণধোলাই দেওয়ারও চেষ্টা করেছিল। হয়তোবা সে উপদেষ্টা হওয়ার কারণে, তার বডিগার্ড থাকার কারণে সেটা পারেনি, কিন্তু জোতা নিক্ষেপ বন্ধ করেনি। ভুয়া স্লোগান দিয়ে তাকে যত অপমান করার সকল অপমান করেছে। মরে যাওয়া ভালো, একজন দেশের আইন উপদেষ্টা হওয়ার পর আওয়ামী লীগ নাকি স্বৈরাচার ফ্যাসিস্ট, তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর
অডিটোরিয়াম থেকে বাইরে হওয়ার সময় ভুয়ো ভুয়ো স্লোগান শুনতে হয় এবং জুতা নিক্ষেপ খেতে হয়। এই হচ্ছে যে বাস্তব পরিস্থিতি। কারণ দেশের জনগণ বুঝে গিয়েছে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল কত বড় বাটপাত ছিল, কত বড় মিথ্যাবাদী ছিল। বাংলাদেশের সাধারণ ছাত্রদের মাঝে প্রপাগান্ডা ছড়িয়ে একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়ে সে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হয়ে গিয়েছে। এখন বিভিন্ন জায়গায় গিয়ে আওয়ামী লীগ নিয়ে প্রপাগান্ডা ছড়ায়, শেখ মুজিব নিয়ে প্রপাগান্ডা ছড়ায়। আর দেশের মানুষকে সে একটি গুরুত্বপূর্ণ জায়গায় গেলে বা কোনো মন্ত্রিত্ব বলে যে মন উজাড় করে কাজ করব, সেটা তো করেই না, বরং মন উজাড় করে দুর্নীতি করছে। মন উজাড় করে আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে যখন জেলে ভরে দেয় তাদেরকে জামিন দিতে মানা করছে। জবাই করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়িতে বসে খেয়ে ফেলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা রিফাত রশিদের সঙ্গে মিলে, সে খবরও কয়েক মাস পরে সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল। কিন্তু আসিফ নজরুল টু শব্দটি করতে পারেননি, কারণ যে ছাত্ররা তাকে মাথায় উঠিয়ে উপদেষ্টা বানালো, সে ছাত্ররা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে এভাবে অপমান করতে পারে, সেটা আসিফ নজরুল সম্ভবত এখনো মেনে নিতে চাইছেন না। অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের পক্ষে যে সহজে ক্ষমতা ছাড়া সম্ভব নয় এবং বিশেষভাবে এই সরকারের উপদেষ্টাদের একটা বিরাট অংশের পক্ষে কখনোই আর তাদের আগের জীবনে ফিরে যাওয়া সম্ভব নয়, সেই কথাটা মাথায় রেখে বারবার আমি এই সন্দেহ প্রকাশ করি যে সত্যিই কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এই সরকার সত্যি একটা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাবে, নাকি যে সরকার আসবে তাকে ডক্টর ইউনূসকে যেমন রাষ্ট্রপতি করতে হবে, আসিফ নজরুল সহ উপদেষ্টাদের একটা বিরাট অংশকে নানা পদে রেখে দিতে হবে শুধুমাত্র তাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করার জন্য। এই যে সন্দেহটা আপনার আমার মনে, সেটা যে কত সত্যি সেটা আরেক দফা আসিফ নজরুল স্যার প্রমাণ করেছেন গাইবান্ধায় গিয়ে। রীতিমতো একটা সরকারি সভা, সরকারি পরিচালনায় ব্যবস্থাপনায় ইনডোরে, মানে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে একটা সভা যেখানে জেলা প্রশাসক পর্যন্ত উপস্থিত ছিলেন, যথাযথ নিরাপত্তার ব্যবস্থা মন্ত্রী আসিফ নজরুলের জন্য করা ছিল, সেখানে আসিফ নজরুল যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হাদির বিচার বিষয়ে, ওসমান হাদির বিচার বিষয়ে মন্তব্য করা মাত্র সেখানে এমন হট্টগোলের ঘটনা ঘটে এবং তাকে ভুয়া স্লোগানে এমনভাবে একরকমের মানে বিব্রত করে ফেলা হয় যে আসিফ নজরুল মান সম্মানটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের সহায়তায় কোনো মতে ওই ইনডোর স্টেডিয়াম ছেড়ে গিয়ে প্রাণ, সম্মান, জীবন এবং সবচেয়ে বড় কথা তার ইমেজ রক্ষা করেছেন। এখন আসিফ নজরুল যেই ইমেজটা সবসময় তুলে ধরতে চান যে তিনি তরুণদের মধ্যে জনপ্রিয়, তিনি নাগরিকদের মধ্যে জনপ্রিয়, তিনি একজন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব, তাকে সকলে চেনে মান্যগণ্য করে, যেই যোগ্যতার বলে তিনি 5ই আগস্টের আগেই সেনাপ্রধানের সঙ্গে ছাত্ররা শেখ হাসিনাকে ফেলে দিলে কিভাবে তিনি সরকার গঠন করবেন আর তিনি প্রধান উপদেষ্টা হবেন নাকি ডক্টর ইউনূস হবে, এসব নিয়ে যে এক রকমের দর কষাকষি করতে পারছিলেন, তার সেই ইমেজ আসলে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এখন আসিফ নজরুলের পক্ষে ওই যে তিনি কথায় কথায় বলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব, তা তো অসম্ভব বটেই, জনসমক্ষে কোথাও গিয়ে দাঁড়ানো সম্ভবত অসম্ভব হয়ে পড়েছে। দেখেন গাইবান্ধায় যে ঘটনাটা ঘটলো, সরকার তো সর্বত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, হ্যাঁ ভোট হলে নাকি আর জীবনে কোনোদিন ফ্যাসিবাদীরা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না, তো তারা গণতন্ত্রের এত বড় রক্ষক, এত বড় প্রবর্তক, তো সেই প্রবর্তক হিসেবে আসিফ নজরুল গেছেন গাইবান্ধায়, সেখানে গিয়ে তিনি হ্যাঁ ভোট কার্যক্রম উদ্বোধন ও ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক মত বিনিময় সভায় যোগ দিয়েছেন। মানে ভাবেন কি পরিমাণে একটা সরকারি কার্যক্রমে একজন মন্ত্রী গেছেন, একটা রুটিন কার্যক্রম একেবারে ব্যাপক সরকারি ব্যবস্থাপনায়, সেইখানে প্রধান অতিথির বক্তব্য চলাকালে ভুয়া স্লোগান দিতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কি অদ্ভুত! ফ্যাসিবাদের দোসরদের জন্য উপদেষ্টারা গিয়ে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না তা কিন্তু না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ওই মত বিনিময় সভা
সভায় ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে। সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আসিফ নজরুল। সেখানে বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ হাদির হত্যাকারীদের বিচার প্রসঙ্গে বলেন যে হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে। কারণ আসিফ নজরুল স্যার তো হাদির মানে মৃত্যুর পর যে এক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিরাট আন্দোলন বাংলাদেশে দানা বেঁধে উঠলো, যার জেরে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ভাঙা হলো। যেই আন্দোলনের নেতৃত্ব দিতে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এগিয়ে এলেন, যে আন্দোলনের ফলশ্রুতিতে হাসনাত আব্দুল্লাহ বললেন যে তারা সেভেন সিস্টারকে ভারতের মূল ভূখণ্ড থেকে একদম আলাদা করে ফেলবেন। তো সেই আন্দোলনের পর আসিফ নজরুল স্যারও তো ভীষণভাবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে তার পার্সোনাটা, সেটাকে এক রকমের চাঙা করতে উদ্গ্রীব হয়ে উঠেছেন, এবং এমনই উদ্গ্রীব হয়ে উঠেছেন যে মানে এখন ক্রীড়া উপদেষ্টা হিসাবে ফেসবুকে এক বেফাস মানে স্ট্যাটাস দিয়ে ফেলে যে গোলামির দিন শেষ, বাংলাদেশ ক্রিকেট দল কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলবে না। এ ঘোষণা কোনো ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা না করে, ক্রিকেট বিশেষজ্ঞ, ক্রিকেটার কারোর সাথে আলাপ না করে, যে এরকম পরিস্থিতিতে আসলে আর বিশ্বকাপ খেলা যায় কিনা, এরকম কোনো কিছু না জেনে তিনি একাই এরকম একটা স্ট্যাটাস দিয়ে দিলেন গোলামির দিন শেষ লিখে। কাজে তিনি ভেবেছেন এখন তার মানে ব্যক্তিত্ব এমন এক সুউচ্চ পর্যায়ে পৌঁছেছে, বাংলাদেশ টিমকে ক্রিকেটেও ভারতে খেলতে যেতে না দিয়ে যে মানে তরুণেরা তাকে এক রকমের হিরো, তারকা মনে করবে। ঠিক যেমন তারকা তারা তাকে মনে করতো যখন তিনি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করেন, এসব আজগুবি তত্ত্ব তরুণদের সামনে উপস্থিত করে তরুণদের খেপিয়ে তুলেছিলেন। আর 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে তরুণদের সম্মান ভালোবাসা পেয়ে সেনাপ্রধানের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। কাজেই আসিফ নজরুল এখন গিয়ে গাইবান্ধায় মাত্র বক্তৃতায় বলা শুরু করেছেন যে হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে। আপনারা তো জানেন যে যেই চার্জশিট দিয়েছে পুলিশ, সেটাকে প্রত্যাখ্যান করেছে হাদির রাজনৈতিক সহকর্মীরা। ইনকিলাব মঞ্চ থেকে তারা পুনঃ তদন্তের দাবি করেছে। এখন আসিফ নজরুল বলছেন ত্রুটিপূর্ণ চার্জশিটের বিষয়ে আদালত তার কাজ করছেন, আমরা মন্ত্রণালয় দ্রুত বিচার কাজ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এখন পর্যন্ত একজনও গ্রেফতার হয় নাই, মানে যারা যে গুলি করেছে বা যে মোটরসাইকেল চালিয়েছে, মানে দুজন মূল অভিযুক্তের কেউ কিন্তু গ্রেফতার হয় নাই, কিন্তু উনারা নাকি দ্রুত এটা নিষ্পন্ন করতে কাজ করছেন। এটা বলা মাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রশ্ন তোলেন এই বিচার কাজ নিয়ে, এবং তখন আসিফ নজরুল বলেন, তিনি তো ভাবেন তিনি সবাইকে বুঝ দিয়ে দিতে পারবেন, তিনি তখন বলেন চার্জশিট যদি গৃহীত না হয় তাহলে আপনার কথার পেছনে যুক্তি থাকতে হবে, আর আমাদের মেয়াদ শেষ হলে বিচার হবে না, এমন আত্মবিশ্বাসহীনতা কেন? মানে উনি উল্টা বোঝাচ্ছেন। বক্তব্যটুকু শেষ করতে পারলো না আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা জানি এবং আমরা দেখিও যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কতটা বিতর্কিত একজন উপদেষ্টা। তিনি যেদিন থেকেই তার দায়িত্ব গ্রহণ করেছেন, ঠিক তার পরের দিন থেকেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা সবসময় তুঙ্গে। সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল নতুন করে আবারও সমালোচনা হচ্ছেন। তো যাই হোক, এই সমালোচনা আর কতদিন থাকবে? অথবা এই নির্বাচন পর্যন্তই থাকবে, এরপরে এই সমালোচনা থেকে তিনি রেহাই পাবেন। যাই হোক, ভালো থাকবেন, এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে লিখবেন, এবং বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কেন্দ্র